দেখা যাচ্ছে কিনা দেখো তো, একটু সাউন্ড দিয়ে আমাকে বলো দেখা যাচ্ছে কিনা একজন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখো আজকে আমরা ডিসকাস করব, এটা আরো একদম লাস্টে ডিসকাস করতে পারলে আরো ভালো হতো। এখন যেহেতু মিড টার্মের সিলেবাসে আছে, এই জন্য মিড টার্মের সিলেবাস হিসেবে আমরা ডিসকাস করি। যদিও ইন্ট্রোডাক্টরি পড়াশোনা, কিন্তু তারপর আমরা অন্য কিছু চ্যাপ্টার পড়ে আসার কারণে আমাদের জন্য এই কাজটা তুলনামূলক ইজি। ঠিক আছে, সেটা হলো, একটু খেয়াল করো। প্রথম যে কোশ্চেনটা আছে, যে আমি এখানে কোশ্চেন আকারেই সবকিছু লিখছি, হোয়াট ডু ইউ মিন বাই অপারেশনস রিসার্চ। অপারেশনস রিসার্চ বলতে আসলে আমরা কি বুঝি? এই যে আমরা যে কয়েকটা চ্যাপ্টার করলাম, আমরা পড়ছি দুইটা চ্যাপ্টার মূলত পড়ছি, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, আর একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, এবং খেয়াল করো আমাদের প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ আমাদের রিয়েল লাইফের আমরা বিভিন্ন যে প্রবলেমগুলো ফেস করি, এই প্রবলেমগুলোকে যদি আমরা প্রবলেমগুলোকে তো আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ উপায়ে আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ওয়েতে, ঠিক না? তো এই প্রবলেম, যে প্রবলেমগুলোকে আমরা কোয়ান্টিটেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো, আর ওই প্রবলেমগুলোকে কোয়ান্টিটেটিভ ওয়েতে অর্থাৎ ম্যাথমেটিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করে বিভিন্ন মডেলিং এর মাধ্যমে, ম্যাথমেটিক্যাল টেকনিকের মাধ্যমে আমরা এগুলোকে কি করতে পারি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেমগুলোকে সলভ করতে পারি, ঠিক না? আর এই প্র্যাকটিক্যাল লাইফের যে প্রবলেম, এই প্রবলেমগুলোকে সায়েন্টিফিক ওয়েতে ম্যাথমেটিক্যাল টেকনিকের মাধ্যমে সলভ করে আমরা যে ডিসিশন মেক করতে পারি, আর ওই ডিসিশন মেকিং প্রসেসগুলা যেই কোর্সের মূল অবজেক্টিভ, ওই কোর্সটাকেই আমরা কি বলি, অপারেশনস রিসার্চ বলে থাকি। আপনারা বুঝতে পারছো? অর্থাৎ অপারেশনস গুলোকে আমরা রিসার্চ করে কি ধরনের প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টেকনিকের মাধ্যমে সায়েন্টিফিক ওয়েতে আমরা সলভ করে সেখান থেকে ডিসিশন মেক করতে পারি। তবে অপারেশনস রিসার্চ বেসিক্যালি, যেহেতু আমরা বিজনেস ফ্যাকাল্টির জন্য পড়তেছি, এই জন্য এখানে ডিসিশন গুলোকে বলা হয় ম্যানেজারিয়াল ডিসিশন। তোমরা তো জানো ম্যানেজারিয়াল ডিসিশন মানে হচ্ছে বিজনেস অর ইকোনমিক্যাল ডিসিশন, ঠিক না? আচ্ছা, তো এটাই হচ্ছে অপারেশন রিসার্চের মূল থিম। অর্থাৎ আমি যে তোমাদেরকে এক কথায় যে কথাটা বলছি, পুরো এক কথাটাকে এখানে বিশ্লেষণ করে ডিটেইলে লেখা আছে। তোমরা জাস্ট একবার পড়লেই দেখবা আমি যে তোমাদেরকে সারসংক্ষেপ কথাটা বলছি, সারসংক্ষেপ কথাটা এখানে লেখা আছে। তবে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে সেকেন্ড কোশ্চেন থেকে। দেখো সেকেন্ড কোশ্চেনটা কি, why operations research is so important in the present business decision context। একটু খেয়াল করো যে আমরা এই যে বর্তমানে বিজনেসে আমরা অপারেশন রিসার্চের অবদানটা কি, এটা আমরা কেন করতেছি। এই যে তোমাদেরকে যে এক কথায় কথাটা বলছি, এই পুরাটার চিত্রটা, চেহারাটা আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে তুলে আনছি, যে তোমরা লাস্টে দেখতেছো কিনা দেখো, একটা ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে একটু খেয়াল করো, এটা থেকেই পুরো বিশ্লেষণ, পুরো ব্যাখ্যাটা আছে। দেখো প্রথমে শুরুতেই ম্যানেজারিয়াল প্রবলেম লেফট সাইডে একদম আছে, দেখছো? এই যে এটা ম্যানেজারিয়াল প্রবলেম। তো ম্যানেজারিয়াল প্রবলেম হচ্ছে দুই ধরনের, বিজনেস আর ইকোনমিক্যাল প্রবলেম, অর্থাৎ যেগুলোর সাথে ট্রানজেকশনাল কোনো ভ্যালু বা কোনো হিসাব নিকাশ থাকে, সেটা হচ্ছে ম্যানেজারিয়াল প্রবলেম। আর এই ম্যানেজারিয়াল প্রবলেম গুলাকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো একটু খেয়াল করো, উপরেও লেখা আছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, নিচেও লেখা আছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। হ্যাঁ, দুইটাই তো কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। তাহলে এখন তোমরা বলতে পারো যে এটার ব্র্যাকেটে লেখা আছে কি, ম্যানেজারিয়াল এক্সপেরিয়েন্স, জাজমেন্ট, ইনটিউশন, উইজডম এটসেট্রা। আর এটার ব্র্যাকেটে, নিচেরটার ব্র্যাকেটে কি লেখা আছে, অপারেশন রিসার্চ মডেল, ম্যাথমেটিক্যাল মডেল এটসেট্রা। আসলে একটু বলি তোমাদেরকে, এই যে আমরা যারা পড়াশোনা করতেছি, এই যে অপারেশন গুলো নিয়ে রিসার্চ করতেছি, বিভিন্ন আমাদের প্র্যাকটিক্যাল ম্যানেজারিয়াল প্রবলেম যে অপারেশনস গুলো আছে, মানে যে রিসার্চ করতেছি, আমরা তো লিনিয়ার প্রোগ্রামিং বুঝতেছি, আমরা তো ট্রান্সপোর্টেশন প্রবলেম গুলো বুঝতেছি, কিন্তু পুরা বিশ্বের যারা বিজনেস করে বা আমাদের বাংলাদেশেও যারা বিজনেস করে, সবাইকে মডেলিং বুঝে, সবাইকে এই ম্যাথমেটিক্যাল মডেল বা অপারেশন রিসার্চ মডেল এগুলোকে বুঝে? বুঝে না, কিন্তু তারা বিজনেস করতেছে না? করতেছে। তারা বুঝে না, কিন্তু তারা অ্যাপ্লাই করতেছে। আর আমরা যদি বুঝে থাকি, আমরা বুঝে অ্যাপ্লাই করব, আর ওরা না বুঝে অ্যাপ্লাই করতেছে। ওরা কিভাবে না বুঝে অ্যাপ্লাই করতেছে?
ওরা মূলত এই ম্যানেজারিয়াল প্রবলেম গুলাকে ওরা ধরে নেয় কি হিসেবে, যে ম্যানেজারিয়াল এক্সপেরিয়েন্স। এই যে দেখো ওদের যে যারা 14 গোষ্ঠীর বিজনেস দেখে, ওরা ওই ছোটবেলা থেকে একবার দেখতে দেখতে একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়, এবং সেগুলোকে কিভাবে জাজ করতে হয়, এবং প্রজ্ঞা, তাদের মধ্যে একটা প্রজ্ঞা সৃষ্টি হয়ে যায়। কথা বুঝতে পারছো কিনা? এই প্রবলেম গুলো ফেস করার জন্য একটা এক্সপেরিয়েন্স তৈরি হয়ে যায়। তো তারা ওইভাবেই তাদের এই প্রবলেম গুলাকে, কোয়ান্টিটেটিভ ইনফরমেশন গুলোকে সলভ করে। আর আমরা কি করি, আমরা যেহেতু শিখছি যে একটা সিঙ্গেল অবজেক্টিভকে সলভ করার জন্য লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করা যায়, সেখান থেকে বিভিন্ন ডিসিশন মেকিং করা যায়। যদি আমরা ডিসিশন মেকিং গুলো এখনো করি নাই, তারপর হচ্ছে অপারেশনস রিসার্চের বিভিন্ন আরো অনেক হাজার হাজার মডেল আছে, যে কোনো মডেল আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, দুটোটাই একই কাজ, কিন্তু একটা হচ্ছে বুঝে করা, আর একটা হচ্ছে না বুঝে করা। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে করা, একটা হচ্ছে যে সে নতুন হোক, অসুবিধা নাই, নিজে নিজে জিনিসগুলোকে ডেভেলপ করতে পারবে। দুইটাই। তারপরে লেখা আছে দেখো, এই জিনিসগুলোকে তারা কি করে, সামারি এন্ড ইভালুয়েশন করে। একজন ইভালুয়েশন করতেছে উইজডমের মাধ্যমে, আর একজন ইভালুয়েশন করতেছে ম্যাথমেটিক্যাল টেকনিক অর মেথডস এর মাধ্যমে। তারপর সেখান থেকে তারা ডিসিশন মেক করতেছে। ক্লিয়ার সবাই কথাটা? আর এই যে ম্যানেজারিয়াল প্রবলেম থেকে এই যে ডিসিশন মেকিং এর যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে মূলত কি, প্রসেস অফ অপারেশনস রিসার্চ। আর এই জন্যই অপারেশন রিসার্চটা আমাদের বিজনেসের জন্য এত বেশি জরুরি। সবাইকে ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা, এখানে ছোট ছোট পড়া তো, এই জন্য বেশি পড়া নাই, এই কারণে বলছি। তারপর একটা কথা লিখছি, স্কোপ অফ অপারেশন রিসার্চ। স্কোপ মানে কি, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন এরিয়াস, অর্থাৎ রিসার্চ এরিয়া। এই যে অপারেশন রিসার্চের এরিয়া কোথায় কোথায়, অর্থাৎ এটা আমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি, কোন কোন ফিল্ডে। এখানে আমি বহুত ফিল্ড লিখে দিচ্ছি, 30টার মতো ফিল্ড লিখে দিচ্ছি, দেখছো? তার মধ্যে দেখো, এই যে দেখো, ফাইন্যান্স এন্ড বাজেট এন্ড ইনভেস্টমেন্টে ইউজ করা যায়, পারচেজ প্রকিউরমেন্ট এন্ড এক্সপ্লোরেশন ইউজ করা যায়, প্রজেক্ট প্ল্যানিং ইউজ করা যায়, ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট, এরকম শত শত বিভিন্ন কাজে। আমি তো মাত্র 30টা লিখছি, এরকম অপারেশন রিসার্চের হাজার হাজার অ্যাপ্লিকেশন এরিয়া আছে, বিভিন্ন ফিল্ড আছে। আমি তোমাদের এখানে 30টা লিখে দিছি। তো তোমাদের যদি বাই চান্স তোমাদেরকে রিসার্চ এরিয়া গুলা তোমাদেরকে ডেনোট করতে বলে, তাহলে তোমরা নাম্বার অনুসারে ডেনোট করবা নিজের মতো। ঠিক আছে? তো আশা করি এখানে তো আমি এত ডিটেইলি কোনো ব্যাখ্যা দিই নাই, জাস্ট রিসার্চ এরিয়া গুলোর নামগুলো লিখছি। এটা একবার পড়লে তোমরা বুঝতে পারবা। শুধু তোমাদেরকে জানতে হবে যে হোয়াট আর দ্য রিসার্চ এরিয়া অর অ্যাপ্লিকেশন এরিয়া অর স্কোপ, মানে নামগুলো জানতে হবে আর কি। হোয়াট আর দ্য scope or application area or research area or research field of operations research, শুধু এটাই জানতে হবে। জাস্ট এগুলো মুখস্থ করার কিছু নাই। এরপর আসো অবজেক্টিভস অফ অপারেশনস রিসার্চ। অপারেশন রিসার্চের কি কি অবজেক্টিভ দেখো। অলরেডি আমরা দুইটা চ্যাপ্টার করে দুই ধরনের চ্যাপ্টারের অবজেক্টিভ শিখে ফেলছি। ট্রান্সপোর্টেশন প্রবলেম করে কি শিখছি, কিভাবে ট্রান্সপোর্ট কস্টকে মিনিমাইজ করা যায় সেটা শিখছি। আর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কি শিখছি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা শিখছি যে কোনো একটা সিঙ্গেল টার্গেট নিয়ে যদি আমরা আগাই, ওই টার্গেটকে যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই বা মিনিমাইজ করতে চাই, সিঙ্গেল কোন অবজেক্টিভকে, এবং এটার পেছনে যদি কোনো প্রবলেম, লিমিটেশনস, কনস্ট্রেন্ট যদি জড়িত থাকে, তাহলে সেগুলোকে কিভাবে ম্যাক্সিমাইজ করতে হয় বা কিভাবে মিনিমাইজ করতে হয়, সেটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মাধ্যমে শিখছি। তাহলে আমরা এখানে অলরেডি দুই ধরনের অবজেক্টিভ আমরা শিখেই ফেলছি। এরকম অপারেশন রিসার্চের অনেকগুলো অবজেক্টিভ, যেমন প্রথম কয়েকটা তোমরা বুঝবা, হয়তো লাস্টের দিকে তোমরা বুঝবা না। কেন? কারণ ওই চ্যাপ্টারগুলো এখনো তোমরা পড়ো নাই, এই জন্য। তাহলে দেখো তো, ফর মিনিমাইজিং দ্য ভ্যালু অফ ইনপুট ফর এ গিভেন লেভেল অফ আউটপুট, দ্যাট ইজ কস্ট মিনিমাইজেশন। অর্থাৎ একটা ভালো আউটপুট বের করার জন্য কিভাবে ইনপুটকে মিনিমাইজ করতে হয়। ইনপুট তো তোমরা সেকেন্ড সেমিস্টারেও পড়ছো, ঠিক না? ইনপুট তো যে আমরা ইনপুট আর প্রাইমারি ইনপুট দুটা কথা পড়ছিলাম। ইনপুট মানে হচ্ছে র ম্যাটেরিয়ালস, আর প্রাইমারি ইনপুট মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট অর লোড আনলোড কস্ট, এগুলোকে প্রাইমারি ইনপুট বলে, ঠিক না? তাহলে এই যে এই কিভাবে এই ইনপুট গুলোকে মিনিমাইজ করে আমরা একটা নির্দিষ্ট লেভেলের আউটপুট বের করতে পারবো, সেটাই আমরা কাজ করবো। তবে এখানে যে কস্ট মিনিমাইজেশনের কথা বলছে, কস্টটা কি হইতে পারে? এটা হইতে পারে র ম্যাটেরিয়ালস কস্ট, হইতে পারে সেটা কি ট্রান্সপোর্টেশন কস্ট, অথবা হইতে পারে সেটা কি লোড আনলোড কস্ট। কথাটা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কস্ট মিনিমাইজেশন। এরপর লেখা আছে ফর ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট ফর স্পেসিফিক ইনপুট, সেটা হচ্ছে নির্দিষ্ট ইনপুটের মাধ্যমে, অর্থাৎ নির্দিষ্ট র ম্যাটেরিয়ালস ব্যবহার করে কিভাবে বেশি আউটপুট পাওয়া যায়। বেশি আউটপুট বলতে কি, বেশি প্রোডাক্ট আউটপুট হিসেবে বের করা যায়,
অথবা বেশি রেভিনিউ আনা যায় সেখান থেকে, অথবা বেশি প্রফিট করা যায়। আপনারা বুঝতে পারছেন কিনা? এই ম্যাক্সিমাইজেশন কেস। তো এরকম করে আমরা সিরিয়ালি অনেক ধরনের অবজেক্টিভ, অনেক ধরনের প্র্যাকটিক্যাল লাইফের আমরা অবজেক্টিভ প্রবলেম গুলোকে আমরা সলভ করতে পারি কার মাধ্যমে? অপারেশন রিসার্চের মাধ্যমে। তাহলে এখানে কি কি ধরনের অবজেক্টিভ হইতে পারে একবার ডিসকাস করলে তোমরা বুঝবা, তবে ডেপথ নলেজ গুলো 100% বুঝবা না, কথাগুলো বুঝবা। এই যে যেমন তোমাদেরকে আমি শুরুতে দুইটা কথা বুঝাইছি, এই যে তোমরা কথাগুলো বুঝতে পারছো এখন কেন? কারণ এই দুইটা কথা তোমরা অলরেডি চ্যাপ্টার পড়ে আসছো, এই জন্য বুঝতেছো। যেগুলো কস্ট মিনিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন সেগুলো তোমরা বুঝতেছো, তো বাকি জিনিসগুলো তোমরা এখনো বুঝবা না, কিভাবে কাজগুলো করতে হয়। হয়তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে কিছু জিনিস বুঝবা, কিন্তু 100% সবগুলা ম্যাথমেটিক্যাল মেথডে বুঝবা না আপনি। এই জন্যই বলছিলাম আসলে লাস্টে পড়তে পারলে এটা সুবিধা। আচ্ছা, এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট দুটা কথা। একটা হচ্ছে মডেল, এই যে দেখো মডেল, আর এই পরের কোশ্চেন আছে মেথড। মডেল আর মেথড। মডেল তো চিনো, এই যে বিজ্ঞাপনের মডেল হয়ে যায় দেখছো না? আচ্ছা, তোমরা মডেল আর মেথড বুঝতে পারছো কি জিনিস? একটু খেয়াল করো, আমরা যেমন ট্রান্সপোর্টেশন প্রবলেম করছি, এটার মডেল কি? মডেল হচ্ছে একটা প্রবলেম, যে ট্রান্সপোর্টেশন প্রবলেম, এটা দেখে আমরা কেমনে বুঝবো? যে আমরা যদি বুঝি যে এখানে আমাদেরকে বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট গুলা পাঠাও, তবে এমন ভাবে পাঠাবা যাতে ট্রান্সপোর্ট কস্টটা মিনিমাম হয়, তাহলে আমরা বুঝবো যে এটা ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে চেহারাটা কেমন হবে? চেহারাটা হচ্ছে এখানে কিছু সোর্স থাকবে, এখানে কিছু ডেস্টিনেশন থাকবে, আর সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর ক্ষেত্রে পার ইউনিট ট্রান্সপোর্টেশন কস্ট আর শিপিং কস্ট গুলো কত সেগুলো দেওয়া থাকবে, আর কোন ফ্যাক্টরিতে অর্থাৎ কোন সোর্সে কি কয়টা কয়টা প্রোডাক্ট আছে, আর কোন ডেস্টিনেশনে কয়টা করে প্রোডাক্ট সাপ্লাই দিতে হবে, অর্থাৎ সাপ্লাই প্রোডাক্ট আর ডিমান্ড প্রোডাক্ট। এরকম যদি ফরমেশন থাকে, আমরা এই চেহারাটা দেখে বুঝবো এটা একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে এটা হচ্ছে মডেল অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। কথাটা বুঝছো কিনা? যেমন একটা যদি এরকম থাকে যে একটা সিঙ্গেল অবজেক্টিভ হতে পারে, সেটা ম্যাক্সিমাইজেশন কেস হতে পারে, সেটা মিনিমাইজেশন কেস। তবে এই সিঙ্গেল অবজেক্টিভের সাথে যদি কিছু কনস্ট্রেইন থাকে এবং নন নেগেটিভ রেস্ট্রিকশনস থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই চেহারাটা দেখে বুঝবো। তাহলে এটা হচ্ছে মডেলস অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ঠিক না? অর্থাৎ যেটা একটা প্রবলেমের ফিচারকে তুলে ধরবে সেটাই হচ্ছে তার মডেল। যে কোনো প্রবলেমের ম্যাথমেটিক্যাল ফিচারটা যে তুলে ধরে, ওই ফিচারটাকেই ম্যাথমেটিক্যাল মডেল বলে। আর যদি আমরা ক্যারেক্টারিস্টিক দিয়ে তুলে ধরি, তাহলে সেটাকে কোয়ালিটেটিভ মডেল, কোয়ান্টিটেটিভ মডেল, কোয়ালিটেটিভ মডেল বলে। ঠিক আছে? তো কোয়ান্টিটেটিভ মডেল আর কোয়ালিটেটিভ মডেল, ঠিক আছে? এই যে মডেলগুলোর কথা এখানে বলছে, অর্থাৎ এই যে একটু খেয়াল করে, এখানে আমি একটু একটা লাইন ডেনোট করতেছি, যে এই সেন্টেন্সটা খেয়াল করো। The objective of the model, একটা মডেলের অবজেক্টিভ হচ্ছে is to provide, সে প্রোভাইড করবে, কি প্রোভাইড করবে? a means of analyzing the behavior of the system, সে সিস্টেমের বিহেভিয়ারটা কেমন হবে সেটা অ্যানালাইজ করবে। কিসের জন্য? ফর দ্য পারপাস অফ ইমপ্রুভিং ইটস পারফরমেন্স, এটা তার পারফরমেন্সকে ইমপ্রুভ যদি করতে চাই, ইমপ্রুভ করার জন্য ওই সিস্টেমের বিহেভিয়ারটা কেমন হবে, এটার পুরো ক্যারেক্টারটা সে তুলে ধরবে, অ্যানালাইজ করে তুলে ধরবে, চেহারাটা পুরো ভেসে তোমাদের উপরে নিয়ে আসবে। তাহলে এটা দেখে তুমি বুঝতে পারবা এটা কোন ধরনের প্রবলেম এবং কিভাবে এটাকে ইমপ্রুভ করা যাবে তুমি বুঝতে পারবা। যেটা দেখে বুঝবা সেটাই হচ্ছে তার মডেল। ক্লিয়ার কথাটা? মডেল কি জিনিস সবাই বুঝতে পারছো এই কথাটা থেকে? জি জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর মেথড কি জিনিস? যেমন ট্রান্সপোর্টেশন প্রবলেমের চেহারা দেখে আমরা বলছি এটা একটা মডেল, মানে মডেলটাই হচ্ছে চেহারা। বাট এই চেহারাটাকে আমরা কিভাবে সলভ করব? আমরা সলভ করছিলাম যে পেনাল্টি মেথড অর ভোজাস অ্যাপ্রক্সিমেশন মেথড, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, বিভিন্ন ওয়েতে, যে যে ওয়েতে আমরা ওই প্রবলেমটাকে সলভ করতে পারি, ওই ওয়ে গুলাকে বলা হয় মডেল। ঠিক আছে? এই যে যেমন সরি মেথড, ওগুলাকে বলা হয় মেথড। যেমন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আমরা সলভ করছি কোন কোন মেথডে? গ্রাফিক্যাল মেথড, সিমপ্লেক্স মেথড, এগুলোতে সলভ করছি। ঠিক আছে? আর এই মেথডগুলো দেখো, এখানে তিন ধরনের মেথডের কথা বলা আছে। একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড, একটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড, আর আরেকটা হচ্ছে সিমুলেশন মেথড। একটু খেয়াল করো অ্যানালাইটিক্যাল মেথড কোনগুলো। যেমন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল মেথড, ঠিক না? তারপরে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেলটা একটা অ্যানালাইটিক্যাল মেথড। অর্থাৎ অ্যানালাইটিক্যাল মেথড মানে হচ্ছে যেটা অ্যানালাইসিস করে আমরা শুরুতেই ঠিকটা বুঝতে পারি না, কিন্তু একটা নির্দিষ্ট ফরমেশনে এনে সেটাকে আমরা বিভিন্ন টেকনিক ইউজ করে সেটার একটা ভালো, মানে কি একটা নির্দিষ্ট রেজাল্ট, একটা আউটকাম, একটা বেস্ট অল্টারনেটিভ আউটকাম আমরা বের করতে পারি অ্যানালাইসিস করে, সেগুলোকে অ্যানালাইটিক্যাল মেথড বলা হয়। বাট ট্রায়াল এন্ড এরর মেথড কোনটা? ট্রায়াল এন্ড এরর মেথড মানে
যে মেথডগুলো এখন এস্টাবলিশ হয় নাই, যেগুলো তো এস্টাবলিশ হয়েছে সেগুলো দিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারবা, সেগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। বাট যেটা এখনো এস্টাবলিশ হয় নাই, কিন্তু তুমি হয়তো বলবা যে ঠিক আছে এই ধরনের একটা প্রবলেম ফেস করতেছি, আচ্ছা দেখি এই কাজটা এভাবে হয় কিনা, যদি এভাবে না হয় তাহলে আমরা দেখি এইভাবে কাজটা হয় কিনা, সেভাবে যদি না হয় তাহলে দেখি এভাবে হয় কিনা। এগুলোকে বলা হয় কি, যেটা দিয়ে হবে শেষ পর্যন্ত ওটা দিয়ে আমরা ফাইনাল সলিউশন পাই যাবো। তাহলে এটা এগুলোকে বলা হয় ট্রায়াল এন্ড এরর মেথড। অর্থাৎ আমরা চেষ্টা করছি একটা জিনিস দিয়ে ট্রাই করছি, ট্রাই করার পর ধরো এখানে ভুল ভ্রান্তি বের হয়েছে, না এটা এভাবে হবে না, এটা সংশোধন করে আরেকভাবে করি। অর্থাৎ যেগুলা এখনো পর্যন্ত নিউ বর্ন মেথড, কথা বুঝতে পারছি কিনা? নিউ বর্ন মেথড মানে এখনো নতুন বেবির মতো আর কি, এখনো আমরা এগুলো অ্যানালাইসিস করে এটা এখনো পরিপক্ক হয় নাই, কথাটা এস্টাবলিশ হয় নাই, এগুলাকে এই মেথডগুলোকে কি বলা হয়, ট্রায়াল এন্ড এরর মেথড বলা হয়, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে সিমুলেশন মেথড। একটু খেয়াল করো, সিমুলেশন কথাটা আসছে স্যাম্পলিং থেকে, তোমরা স্ট্যাটিস্টিক্স পড়ছো, স্যাম্পলিং কথাটা থেকে আসছে। এই যে দেখো, তোমাদেরকে যদি বলা হয় যে বাংলাদেশের জনসংখ্যা কত এটা বের করো, অথবা চট্টগ্রাম জেলায় কয়জন লোক বসবাস করে এটা বের করো, তুমি কি এক্সাক্ট পপুলেশন বের করতে পারবা? পারবা না। তাহলে সেখানে তুমি কোনো নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল টেকনিক বা মেথড ইউজ করে এগুলোকে সলভ করতে পারবা না। এখানে কোন ধরনের মেথড সলভ করতে হবে, এখানে তোমাকে স্যাম্পল নিতে হবে। কিরকম? পুরো চট্টগ্রাম জেলায় খুব ঘনবসতিপূর্ণ এরিয়া কোনটা কোনটা আছে, কত কিলোমিটার জুড়ে ঘনবসতি এরিয়া আছে, কত কিলোমিটার জুড়ে মিডিয়াম লেভেলের লোক বসবাস করে, আর কত কিলোমিটার জুড়ে খুব কম, মানে যেখানে পাহাড়ি এলাকা কম লোক বসবাস করে, কোন এরিয়া গুলা, ঠিক আছে? এরকম তিন ধরনের এরিয়া তুমি আলাদা করলাম। আলাদা করার পর তারপরে বিজি এরিয়া থেকে কিছু স্যাম্পল নিলা, মিডিয়াম এরিয়া থেকে কিছু স্যাম্পল নিলা, আর খুব কম লোক বসবাস করে সেখান থেকে কিছু স্যাম্পল নিলা। তো এই স্যাম্পলে কতজন লোক বসবাস করে, অর্থাৎ বিজি এরিয়ার একটা স্যাম্পলে কতজন লোক বসবাস করে, সেটা দিয়ে তুমি জাজ করতে পারবা টোটাল বিজি এরিয়াতে কতজন করে। আর মিডিয়াম লেভেলে এরকম একটা স্যাম্পল থেকে তুমি কয়েকটা স্যাম্পল থেকে বুঝতে পারবা, আর লো লেভেলের কয়েকটা স্যাম্পল থেকে বুঝতে পারবা। আর এই স্যাম্পল গুলা দিয়েই তুমি আইডিয়া করতে পারবা চট্টগ্রাম জেলায় টোটাল কতজন লোক বসবাস করে। বাট তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না যে এতজন লোকই বসবাস করে। তো যেগুলা এক্সাক্ট ভ্যালু বের করা যায় না সেগুলা স্যাম্পলের মাধ্যমে, স্যাম্পলিং এর মাধ্যমে বের করতে হয়। আর এই মেথডটাকে বলা হয় সিমুলেশন মেথড। কথাটা বুঝতে পারছো? কারণ তুমি জনসংখ্যা যদি গুনতে যাও, ধরো চট্টগ্রামের মিরাসরাই থেকে শুরু করছো, ঠিক আছে, চট্টগ্রাম এক থেকে শুরু করে একেবারে লোহাগাড়া পর্যন্ত গেছে, তো এদিকে তুমি জনসংখ্যা গুনতে 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 এদিকে আস্তে আস্তে কেউ এদিকে মারা যাচ্ছে, কেউ আবার জন্মগ্রহণ করতেছে, তার মানে তুমি এক্সাক্ট পপুলেশন কখনো বের করতে পারবা না। তো যেগুলোর এক্সাক্ট ভ্যালু পাওয়া যায় না সেগুলাকে কিভাবে করতে হয়, সিমুলেশন মেথডে সলভ করতে হয়। সেগুলা প্রবাবিলিস্টিক ভ্যালু পাওয়া যায় কিন্তু এক্সাক্ট ভ্যালু পাওয়া যায়। সবাই ক্লিয়ার? এই তিনটা মেথড নিয়ে সবাই কথাটা বুঝতে পারছো? মেথড তিনটা। জি স্যার। এরপর আসো, এরপর হচ্ছে কি, হোয়াট আর দ্য ফেজ অফ অপারেশনস রিসার্চ। ফেজ মানে হচ্ছে স্টেপস, কোন স্টেপে আমরা আমাদের প্রবলেম গুলোকে সলভ করতে পারি। অর্থাৎ অপারেশন রিসার্চ যে প্রবলেম গুলো সলভ করতেছে তারা কোন কোন স্টেপ গুলো ফলো করে। ফেজ যে কথা, স্টেপস একই কথা, মেথোডোলজিও একই কথা, অথবা স্কিমা ওটাও একই কথা, অথবা ডিলিউশন একই কথা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে কি কি স্টেপস গুলো আছে। তাহলে একটা হচ্ছে, প্রথমে হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা। অবশ্যই আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদের সমস্যাটা কি, এটা তো আর খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে ওই প্রবলেম অনুসারে এই প্রবলেমটা কোন মডেলে সলভ করা যায় এরকম একটা মডেল বিল্ড করা। এটা কোন ধরনের প্রবলেম আইডেন্টিফাই করতে পারলেই তো তুমি কোন মডেলটা এটার জন্য অ্যাপ্লিকেবল সেটা তুমি মডেল তৈরি করতে পারবা, অর্থাৎ এটার ফিচারটা গঠন করতে পারবা। গঠন করার পর এবার ওই মডেলকে সলিউশন করতে হবে। বলো কি দিয়ে সলিউশন করতে হবে? মেথড দিয়ে সলিউশন করতে হবে, ঠিক না? তারপর 4 নাম্বার কাজ হচ্ছে টেস্টিং দা মডেল। সেটা হচ্ছে কি ওই মডেলটাকে আবার টেস্ট করতে হবে, কেননা তুমি যে ওই মডেলটা যে দিয়ে যে করলা, যে এটা আসলে ঠিক আছে কিনা, আউটপুটটা যে বের হয়েছে, আমরা ধর একটা সমীকরণের সমাধান করার পর আনসারটা হয়েছে কিনা, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল কিনা, আবার ওই মানগুলো যদি আমরা সমীকরণে বসাই, যদি ওই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে আমরা বুঝবো যে এটা একটা ভালো আউটপুট, রেজাল্ট কারেক্ট আউটপুট বেরিয়েছে, এটা আমরা বুঝতে পারি না? এরকম যেটা রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বের করার পর তুমি বুঝতে পারবা যে কি এটা পেছন থেকে অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবা যে কি এই মডেলটা তোমার জন্য ঠিক আছিল কিনা, ঠিক আছে? তারপর হচ্ছে কি এস্টাবলিশিং কন্ট্রোল ওভার দ্য সলিউশন। সেটা হচ্ছে এই যে তুমি যে সলিউশন গুলো পাইছো তার মধ্যে নির্দিষ্ট সলিউশন এস্টাবলিশ করা। যেমন আমরা গ্রাফিক্যাল মেথডে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করছি, সেখানে আমরা অনেকগুলো বেসিক ফিজিবল সলিউশন পাইছি, এখানে 4টা 5টা করে বেসিক ফিজিবল সলিউশন পাইছি, কিন্তু সবগুলাই কি অবজেক্টিভ ফাংশনকে স্যাটিসফাই করতে পারে? না। এখানে নির্দিষ্ট একটা পয়েন্ট পাইছিলাম আমরা, বা একটা বা একাধিক পয়েন্ট পাইতে পারি যেগুলো কি হতে পারে,
যেটা আমাদের মূল অবজেক্টিভকে স্যাটিসফাই করবে, সেটাই হচ্ছে কি ফাইনাল রেজাল্ট, সেটাই হচ্ছে এস্টাবলিশ সলিউশন। এটাকে বলা হয় এস্টাবলিশিং কন্ট্রোল ওভার সলিউশন। এরপর হচ্ছে মডেল ভ্যালিডেশন। মডেল ভ্যালিডেশন মানে হচ্ছে প্রত্যেকটা মডেল সারা জীবনের জন্য কাজে আসবে না। যেমন এই যে আমরা যে এখন যে মডেলগুলো ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের এই মডার্ন লাইফের মডেল। ভবিষ্যতে যখন আবার যাব, এক সময় এমন একটা সিচুয়েশন আসবে যখন ব্যাকডেটেড এই মডেলগুলো আর কাজে আসবে না। তার মানে প্রত্যেকটা মডেলকে আপডেটেড রাখতে হবে, সময়ের সাথে ঠিক রেখে, প্রবলেমের সাথে ঠিক রেখে, ভাইরাসের সাথে ঠিক রেখে অ্যান্টিভাইরাস সিলেক্ট করতে হবে। কথাটা বুঝতে পারছি কিনা? কারণ পুরাতন ভাইরাসের জন্য যে পুরাতন যে অ্যান্টিভাইরাস কাজে কাজে আসতো, এখন নতুন শক্তিশালী ভাইরাসের জন্য তার নতুন অ্যান্টিভাইরাস ছাড়া হবে না। যেমন বর্তমানে যে করোনা হচ্ছে, আগের কোনো ওষুধ এই করোনার জন্য কাজে লাগতেছে না। তো যতদিন পর্যন্ত এই করোনার ওষুধ আবিষ্কার হবে না, ততদিন পর্যন্ত আমাদেরকে এটা কি করতে হবে, এটা নতুন করে চিকিৎসা ব্যবস্থাটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, ওকে। এরপর আসো, এরপর হচ্ছে রিপোর্ট জেনারেট করা। রিপোর্ট জেনারেট মানে হচ্ছে কি ডিসিশন মেকিংটা, সেটাকে কি করা, মানে কি তুমি টোটাল কি আউটপুট পাইলা, কি ডিসিশন মেকিং হয়েছে, সেটা দিয়ে কোন ধরনের অ্যাপ্লিকেশন এখন করা যাবে, এই কাজগুলোকে বলা হয় রিপোর্ট জেনারেট করা। এটাই হচ্ছে একটা যে অপারেশন রিসার্চের মূল স্টেপস। এই 7টা স্টেপ ফলো করলে একটা সাকসেসফুলি যে কোনো একটা অপারেশনসকে কি করা যায়, সলভ করা যায়। ঠিক আছে, আচ্ছা। এন্ড লাস্ট ওয়ান, সর্বশেষ হচ্ছে লিমিটেশনস অফ অপারেশনস রিসার্চ। লিমিটেশনস মিন্স আমরা ড্রব্যাক অথবা কনস্ট্রেইনটস আমরা বলতে পারি। ঠিক না? দেখো, পৃথিবীতে এমন কোনো কিছু আছে যেটার সুবিধার পাশাপাশি অসুবিধা নাই? নাই। সবকিছু কিন্তু সুবিধার পাশাপাশি কি আছে, অসুবিধা আছে। কিছু নয় কিছু অসুবিধা আছেই। তো এখন আমাদের এই অপারেশন রিসার্চের মূল অসুবিধাগুলো কোথায়? কারণ অপারেশন রিসার্চ তো একটা নির্দিষ্ট ফরমেশন, ফর্মালি আগাচ্ছে এটা, ঠিক না? তাহলে এই ফর্মালিতে এখানে 3 ধরনের সবচেয়ে বড় সমস্যা। নাম্বার 1, কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশন মানে হচ্ছে কি কোয়ান্টিটেটিভ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম। ম্যাথমেটিক্যাল প্রবলেম কি? দেখো, কোয়ান্টিফিকেশন মানে বলো আমরা আমাদের রিয়েল লাইফে সবকিছুকে কি ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করতে পারবো? জীবনের সবকিছু পারবো না। অনেক কিছু, এমন অনেক কিছু আছে যেটা আমরা কখনো ম্যাথমেটিক্যালি হয়তো এটাকে কি করতে পারবো না, রিপ্রেজেন্ট করতে পারবো না। তো যে জিনিসগুলোকে সরাসরি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো না, সেগুলো যদি ম্যাথমেটিক্যাল ফরমেশনে না আসে, একটা ম্যাথমেটিক্যাল মডেলে না আসে, তাহলে কিভাবে ম্যাথমেটিক্যাল মেথডের মাধ্যমে আমরা সলভ করব? তাহলে এরকম রিয়েল লাইফের অনেক প্রবলেম থাকে যেগুলোকে 100% আমরা ম্যাথমেটিক্যালি ফরমেশন করতে পারি না। তো এই জন্য তার মানে সেই ক্ষেত্রে আমরা অপারেশন রিসার্চ অ্যাপ্লাই করতে পারবো না, অপারেশন রিসার্চের কাজ নাই সেখানে মধ্যে। তাহলে এটা একটা বড় একটা সমস্যা। নাম্বার 2, 2 নাম্বার সমস্যা হচ্ছে ইনফরমেশন গ্যাপ। ইনফরমেশন গ্যাপ বলতে, ধরো তুমি একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে চাচ্ছ, সলভ করতে গিয়ে যে ধরনের কনস্ট্রেইন, যে ধরনের সমস্যাগুলো দরকার ছিল তোমার, যেগুলোকে তুমি ওভারকাম করে অবজেক্টিভকে অ্যাচিভ করবা, এখন সব ধরনের ম্যাটেরিয়ালস গুলো ধরো তুমি পাও নাই। মানে ইনফরমেশন, এমন ইনফরমেশন কালেক্ট করছো যে ইনফরমেশনটা দিয়ে তুমি তোমার অবজেক্টিভটাকে 100% অ্যাচিভ করতে পারতেছো না। তাহলে এখানে একটা ইনফরমেশন গ্যাপ যদি থেকে যায়, তাহলে কিন্তু তুমি ওই আর কাকে ওই যে কোনো মেথড অ্যাপ্লাই করা আর এটাকে সলভ করতে পারবে না, সেই ক্ষেত্রে অপারেশন রিসার্চ কাজে আসবে না। ঠিক আছে। এন্ড নাম্বার 3 হচ্ছে হিউজ টাইম এন্ড কস্ট ইনভলভমেন্ট। তো এখানে হিউজ টাইম লাগে, কেননা আমরা তো আর ওই যে রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ীর মতো কাজ করতেছি না। আমরা কি করতেছি, যে কোনো একটা বিজনেস প্রবলেমকে আমরা একটা একটা ফরমেশনে ম্যাথমেটিক্যাল মডেলে নিয়ে এসে মেথডের মাধ্যমে সলভ করছি। তো এখানে হিউজ টাইম লাগে আর কষ্টও বেশি লাগে, কেননা এই ফরমেশনটা নিয়ে আসার জন্য যে রিসার্চ কনসালটেন্ট বা রিসার্চার যাদেরকে নিয়ে আসতেছি আমরা, তাদের পেছনে আসলে প্রচুর টাকা খরচ করতে হয়। যে কোনো একটা কোম্পানিতে দেখিও, যারা উপদেষ্টা থাকে, যারা মূল কনসালটেন্ট থাকে, তাদের বেতন অনেক বেশি। তারা একটা সাধারণ একটা পরামর্শ দেবে, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ, কিন্তু এই পরামর্শের জন্য তারা কাজ করে অল্প সময়, কিন্তু বেতন নেই অনেক বেশি। কথাটা বুঝতে পারছে কিনা? আর লেবাররা দেখা যায় কি সারাদিন কষ্ট করে, কিন্তু বেতন পায় খুব কম, কারণ লেবাররা শুধু এটা অ্যাপ্লাই করতেছে, ওটা দেখে 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 অ্যাপ্লাই করতেছে, কিন্তু যার ইনোভেশন কোয়ালিটি আছে তার পিছনে তো আমাদের প্রচুর খরচ করতে হচ্ছে। তো এখানে ইনোভেশন কোয়ালিটিটা কার থাকবে? যে ফরমেশন করতে জানে, যে ম্যাথমেটিক্যাল মডেলকে ফরম্যাট করতে জানে এবং বিভিন্ন ধরনের রিসার্চ করে নতুন মেথডগুলো বের করে নিয়ে আসতে পারে, তাদের জন্যই আসলে এখানে কস্টের একটা বিশাল ইনভলভমেন্ট আছে। ক্লিয়ার? এখন সবাই বুঝতে পারছে কিনা দেখুন।
ক্লিয়ার সবাই? সবাই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো বুঝছো? ওকে, তাহলে আমরা ওকে থ্যাংক ইউ। তো এই হচ্ছে অপারেশন রিসার্চের মূল থিওরিটিক্যাল কনসেপ্টগুলো। তবে এটা একটু একটা ইনফরমেশন একটু জানাই দিই তোমাদেরকে। আসলে অপারেশন রিসার্চটা কিন্তু মানে তখন থেকে এটা মূলত এস্টাবলিশ হয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি এটা মানে কি উদ্ভাবন, এটা ইনোভেশন সবচেয়ে বেশি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তোমরা জানো 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দীর্ঘ 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল, এবং তখনই ওই প্রথম ওই যুদ্ধে যে পারমাণবিক বোমা আবিষ্কার করা হয়েছিল, ঠিক না? আর এই পারমাণবিক বোমা আবিষ্কার হওয়ার কারণে এক দেশ থেকে আরেক দেশে মোটামুটি আক্রমণ করা গেছে, আর টিপু সুলতানের মতো তলোয়ার নিয়ে যেতে হয়নি। কথাটা বুঝছো কিনা? এগুলো তো মান্যতার আমলে নবাব সিরাজদৌল্লাহর আমলে তলোয়ার নিয়ে যেতে হয়েছে, ঠিক আছে? কিন্তু তখনই প্রথম পারমাণবিক বোমা আবিষ্কার হওয়ার কারণে মোটামুটি দেখো জাপানের হিরোশিমা নাগাসাকি এগুলা এমন ভাবে ধ্বংস হয়েছে, এখনো পর্যন্ত জাপানে ওই ওই ওয়েদার কারণে মাটি এবং আবহাওয়া এমন ভাবে কি হয়েছে, দূষিত হয়েছে, যে ওখানে এখনো পর্যন্ত ঘন ঘন ভূমিকম্প হয়, এবং ওই পরিবেশের কারণে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে জাপানে। মানে ওটার ইফেক্ট এখনো পর্যন্ত আছে, অথচ কত বছর আগের কথা, ঠিক না? তাহলে দেখো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের এই এই বিশ্বের মানুষের মাইন্ড সেট আপ পুরো একটা চেঞ্জ হয়েছে। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাকে মডার্ন টাইম বলা হয় অপারেশন রিসার্চের। এই জন্য অপারেশন রিসার্চের টাইম হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে প্রি ওয়ার্ল্ড ওয়ার টু, একটা হচ্ছে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, আর একটা হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে খাদ্যের মানুষের যে সংকট দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই দুর্ভিক্ষটা কিন্তু বিজ্ঞানী রবার্ট যে ডিটেইজিং যে আছে, ডিটেইজিং নামক একজন বিজ্ঞানী প্রথম ওই সময়ে সিমপ্লেক্স মেথড আবিষ্কার করে উনি কিভাবে কম খাবারকে বিভিন্ন জনের কাছে ডিস্ট্রিবিউট করে বেশি সবাই যাতে পায়, এই কিভাবে তারা সার্ভাইভ করতে পারে, মানে মিনিমাম ইনপুটের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পাওয়া যায়, সেভাবে উনি প্রথম সিমপ্লেক্স মেথডটা আবিষ্কার করেছিলেন। তো ওই যে ওই তখনই এই যে অপারেশন রিসার্চ কথাটা পুরোপুরি ভাবে এস্টাবলিশ হয়েছে। কথাটা বুঝতে পারছো কিনা? এই জন্য এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতেই মূলত এই জিনিসগুলা বেশিরভাগ অপারেশন রিসার্চের মূল থিমগুলা বেশিরভাগ ডিসকাশন হয়েছে বলেই এটাকে মূল আমরা কি বলবো প্রাইম টাইম ফর অপারেশন রিসার্চ বলা হয় আর কি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জাস্ট একটু জানার জন্য তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের টোটাল থিওরিটিক্যাল কনসেপ্ট। আর কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো।